আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাস 2 এর আজকের ক্লাসে। আজকে আমাদের বাংলা লেকচার 14, বিষয় বিলুপ্ত শব্দ। আমরা কে কোথা থেকে দেখছি এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাবে। হ্যাঁ, শেষটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ। Good. শোনা যাচ্ছে? সালাম দিয়েছে দেখছি অনেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটা ক্লাসটা শেয়ার করে দিবা, কেমন? ওকে, এবারে আসুন। আজকে আমাদের যে আলোচনার বিষয় বা টপিক যেটা বলছি, আমাদের বিলুপ্ত শব্দ। কি শব্দ? বিলুপ্ত শব্দ। এই যে বিলুপ্ত শব্দ হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, টপিক। এই টপিকটা অনেক ছোট। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসে, সুতরাং টপিকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটু বুঝতে হবে, বোঝার অনেক কিছু আছে। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করো, আমি আলোচনায় চলে যাই। হুম, দেখো, বিলুপ্ত শব্দ। বিলুপ্ত শব্দ থেকে আমাদের কমন কয়েকটা বিষয় জানতে হবে। বিলুপ্ত কি? বিলুপ্ত হচ্ছে দুইবার বলা হয় যা, মানে দুইবার উক্ত হয় যা, তাই হলো বিলুপ্ত। আচ্ছা, আমি একটু আহ বোর্ডে যাই, লক্ষ্য করো। বিলুপ্ত বা বিরুক্তি যেটাই বলি না কেন, বিলুপ্ত বা বিরুক্তি, এটা হচ্ছে মূলত একটা শব্দ দুইবার বলা। যেমন বলছি কি, জ্বর। আমার জ্বর হয়েছে, অর্থাৎ আমার অসুস্থ, আমার অসুখ হয়েছে, সুখ হয়েছে, মানে অসুস্থতা, সেটা কি? সেটা হচ্ছে জ্বর। তাহলে লক্ষ্য করো যে এই যে বলছে জ্বর হয়েছে, জ্বর, ঠিক আছে? অর্থাৎ আমার জ্বর হয়েছে বলতে জ্বর এখানে অসুস্থতা বোঝায়। কিন্তু যখন বলছি আমি জ্বর জ্বর অনুভব করছি, জ্বর জ্বর অনুভব করছি, তখন কিন্তু এটা আর অসুস্থতা বোঝায় না। মানে সম্পূর্ণ, মানে বলছি আমার জ্বর হয়েছে, সেখানে যেমন ভাব প্রকাশ করে, জ্বর জ্বরেতে কিন্তু সেরকম ভাব প্রকাশ করে না। অর্থাৎ জ্বরের অনুভূতি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এখানে সামান্য বুঝাইছে, সামান্য জ্বর। বা আমরা আরেকটা শব্দ বলছি যে তার, আমি আমি বলছি নায়ক। নায়ক মানে কি? নায়ক মানে যিনি অভিনয় করেন। কি করেন? অভিনয় করেন। কিন্তু আমি বলছি কি, নায়ক নায়ক ভাব, নায়ক নায়ক ভাব। এই যে নায়ক নায়ক ভাব বলছি, তাহলে এই নায়ক নায়ক ভাব মানে কি? সে আসলে নায়ক হয়ে উঠতে পারেনি, নায়কের পার্ট নিচ্ছে বা নায়কের মতো আচরণ করছে, কিন্তু সে আসলে নায়ক হয়ে উঠতে পারেনি। এই যে না হয়ে উঠতে পারা, অর্থাৎ এই যে আমি এখানে দেখছি যে দুইটা শব্দ, অর্থাৎ একই শব্দ যখন দুইবার লেখা হলো তখন সেটা বিলুপ্ত শব্দ হলো। আর বিলুপ্ত শব্দ হয়ে কিন্তু সেটা মনের ভাব সরি, সিঙ্গেল শব্দে যে অর্থটা প্রকাশ করে, দুইটা শব্দ হয়ে কিন্তু সেই অর্থটা প্রকাশ করে না। এটা হচ্ছে বিলুপ্ত শব্দ। অর্থাৎ দুইবার উক্ত হয় যা, তাই হলো বিলুপ্ত। কি বলছি? দুইবার উক্ত হয়, দুবার, মানে দুইবার বলা হয় একই শব্দ, দুইবার যখন রিপিট করা হয় তখন সেটাকে বিলুপ্ত শব্দ বা শব্দ দ্বৈত বলে। শব্দ দ্বৈত বা বিলুপ্ত শব্দ বলে। যাই হোক, এবার আসি। এই বিলুপ্ত শব্দটা কখনো নাউন প্লাস নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস নাউন বা অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিলুপ্ত শব্দটা যখন গঠন হয়, যেমন দেখো, বলছি হাড়ি হাড়ি সন্দেশ। লক্ষ্য করো, হাড়ি হাড়ি সন্দেশ, হাড়ি হাড়ি সন্দেশ। দেখো তো, এই যে হাড়ি হাড়ি কথাটা লিখলাম, এই হাড়ি হাড়ি কথাটা, হাড়ি, এই হাড়িটা কি? হাড়িটা মূলত হইল একটা নাম, পাতিলের নাম, সেটাকে আমরা হাড়ি বলছি। তাহলে এই যে হাড়ি, এটা হচ্ছে নাউন, তাহলে দুইবার হাড়ি যুক্ত হয়েছে, অর্থাৎ দুইটা নাউন যোগে বিলুপ্ত শব্দ গঠন হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, বলছি ছোট ছোট, ছোট ছোট না লিখি, বড় বড় মাঠ, বড় বড় মাঠ। দেখো তো, এই যে বড় বড়, দুইটা বিলুপ্ত শব্দ কিন্তু, ঠিক আছে? এবার দেখো, এই বড়টা কি? বড়টা পরিমাণ বোঝায়, অর্থাৎ এটা হচ্ছে কি, আমরা সহজেই বুঝি এটা হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই জায়গাতে দুইটাই অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে বিলুপ্ত শব্দ গঠন করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিলুপ্ত শব্দ গঠন হচ্ছে নাউন নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ,
এছাড়া কিন্তু অব্যয় অব্যয় দ্বিরুক্ত শব্দ গঠন করে। যেমন বলছে কি বারবার, বারবার দুইটা শব্দ। এই যে বার বার, এটা কিন্তু অব্যয় পদ। কি পদ? অব্যয় পদ। অব্যয় পদ অর্থাৎ অব্যয় অব্যয় যোগেও কি দ্বিরুক্ত শব্দ হয়। তো যাই হোক, আমি যে কথাটা বলছি যে দ্বিরুক্ত শব্দ হলো শব্দদ্বৈত বা একটা শব্দ দুইবার লেখা হয় বা দুইবার বলা হয়, সেটা হলো দ্বিরুক্ত শব্দ। আর এই দ্বিরুক্ত শব্দগুলো যেভাবে গঠিত হোক না কেন, সেটা অ্যাডজেক্টিভের ভূমিকায় পালন করে। ভূমিকা রাখে কার ভূমিকা? অ্যাডজেক্টিভের ভূমিকা রাখে। যেমন দেখো হারি হারি সন্দেশ, অর্থাৎ সন্দেশের পরিমাণ বোঝাচ্ছে হারি হারি, অর্থাৎ এটা নাউন যোগে গঠিত হয়েছে, কিন্তু ভূমিকা রাখছে কার? পুরোটা মিলে ভূমিকা রাখছে অ্যাডজেক্টিভের, অর্থাৎ দ্বিরুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভের ভূমিকা রাখে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কথা। এবার আমরা একটু স্লাইডে আসি, লক্ষ্য করো। বলছি দ্বিরুক্ত শব্দ কি? দ্বিরুক্ত শব্দ হলো দুইবার উক্ত বা দুইবার বলা, সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। ওকে, দুইবার বলা বা দুইবার উক্ত যেটা, সেটা হলো দ্বিরুক্ত শব্দ। আচ্ছা, এরপরে দেখো দ্বিরুক্ত শব্দ বা শব্দ দ্বৈত, এটা ব্যাকরণের শব্দ বা রূপ তত্ত্বে আলোচনা করা হয়। কোথায়? শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। দ্বিরুক্ত শব্দের উচ্চারণটা কি? দ্বিরুক্ত শব্দের উচ্চারণ হলো দ্বি রূপ তো, অর্থাৎ দ্বিরুক্ত শব্দের উচ্চারণ হলো দ্বি রূপ তো। লক্ষ্য করো, এই যে এখানে অক্ষর আছে কয়টা? অক্ষর আছে তিনটা। দ্বিরূপ তো, এই যে তো তো উচ্চারণ ওকার দিয়ে হয়, তাই ওকার দিয়ে লিখছি, অর্থাৎ দ্বিরূপ তো। এটা হচ্ছে অক্ষর, সরি, উচ্চারণ। এবং অক্ষর আছে তিনটা। এখানে আমরা তিনটা অক্ষর দেখছি, প্রথমটা মুক্তাক্ষর, শেষেরটা মুক্তাক্ষর, মাঝেরটা বদ্ধাক্ষর। যাই হোক, এবার দেখো দ্বিরুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্বি, সরি, এটা দয়ের রসিকারে দিয়ে হবে দ্বি যোগ উক্ত। ঠিক আছে, বফলা হবে না। তাহলে এই যে র আছে, শব্দের মাঝে র ছিল, এই রটাকে তুলে দিয়ে কি দিলাম? বিসর্গ দিলাম। দ্বি যোগ উক্ত সমান সমান দ্বিরুক্ত সমান দ্বিরুক্ত, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এবার যে প্রকৃতি প্রত্যয়, যেটা প্রকৃতি প্রত্যয়টা দেখো কি আছে? প্রকৃতি প্রত্যয়টা হবে দ্বি যোগ কি? দ্বি যোগ উক্ত। উক্ত প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তাহলে বচ যোগ ত সমান সমান উক্ত। বচ যোগ ত, রুট দিয়ে দিলাম। বচ যোগ ত সমান সমান দ্বিরুক্ত। আচ্ছা, বচ যোগ ত সমান সমান দ্বিরুক্ত। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে কথাটা, সেটা হলো দ্বিরুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ দ্বি যোগ উক্ত, আর উক্তর প্রকৃতি প্রত্যয় হলো বচ যোগ ত। কারণ প্রকৃতি প্রত্যয় নিয়ম অনুযায়ী রস্যু থাকলে সেটা বতে পরিণত হয়। ঠিক আছে, আর কটা এই জায়গাতে চ হয়ে যায়, এই জন্য বচ যোগ, এখানে ত আছে, ত প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয়। এটা সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। ঠিক আছে, তাহলে বিরক্ত বা নিরুক্তি শব্দ যেটাই বলি না কেন, এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। এটা সন্ধি বিচ্ছেদ দ্বি যোগ উক্ত বা উক্তি যাই লিখো না কেন, আর এটা হলো কি উচ্চারণ হচ্ছে দ্বিরুক্ত। ঠিক আছে, শব্দদ্বৈত বা দ্বিরুক্ত শব্দের উত্তত্বের বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এই হচ্ছে আমাদের প্রাথমিক কিছু তথ্য। এরপরে আসো, এই দ্বিরুক্ত শব্দ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। লক্ষ্য করো, দ্বিরুক্ত শব্দটা তিন প্রকার। তিন প্রকার। একটা হলো শব্দের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। একটু বুঝতে হবে শব্দের দ্বিরুক্তিটা কি জিনিস। শব্দের দ্বিরুক্তিটা কি জিনিস লক্ষ্য করো। দেখো, শব্দ দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। আচ্ছা, যাই হোক, এবার আসো, বলছি লাল লাল ফুল। দেখো, লাল লাল ফুল। তাহলে এই যে লাল লাল, এই লাল লাল হইল দ্বিরুক্ত শব্দ। ঠিক আছে, এটা হচ্ছে শব্দ দ্বিরুক্তি। বলছি পথে পথে, পথে পথে, এই যে মূল শব্দটা হলো পথ, এর সাথে যুক্ত আছে এই বিভক্তি। মূল শব্দটা পথ, এর সাথে আছে এই বিভক্তি, অর্থাৎ এই যে বিভক্তি যুক্ত হয়েছে দুইটা পদে, এই জন্য এটা কি? এটা হলো পদের দ্বিরুক্তি। আচ্ছা, এরপর দেখো অনুকার দ্বিরুক্তি। যেমন বলছি কুকুর ডাকে কি? ঘেউ ঘেউ। এই ঘেউ ঘেউটা হলো অনুকার দ্বিরুক্তি। তিনটা দ্বিরুক্তির আমি উদাহরণ দিলাম। ঠিক আছে, আচ্ছা,
আচ্ছা, লক্ষ্য করো, আমরা একটু ইয়েতে যাই, শব্দ বিরক্তি। পদের বিরক্তি। পদ বলতে আমরা কি বুঝি? পদ বলতে আমরা কি বুঝি? পদ, আচ্ছা, লক্ষ্য করো, পদ বলতে আমরা কি বুঝি? পদ বলতে আমরা বুঝি, পদের সংজ্ঞা কি? পদের সংজ্ঞা হলো বাক্যে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ, বাক্যে, বাক্যের প্রতিটি শব্দ, প্রতিটি শব্দ কি? প্রতিটি শব্দই হলো পদ। এটা একটা। দ্বিতীয় কথা হলো যে বিভক্তি যুক্ত হতে হবে। বিভক্তি যুক্ত হলে সেটা হবে পদ। অর্থাৎ পদের আমরা দুইটা সংজ্ঞা জানি, যে বাক্যে ব্যবহৃত হইতে হবে, আরেকটা হলো বিভক্তিযুক্ত হতে হবে। যদি বিভক্তিযুক্ত হয় তাহলে সেটা পদ হবে, অথবা যদি বাক্যে ব্যবহার হয় তাহলে সেটা পদ হবে। আচ্ছা, এখন দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে আমরা মনে রাখবো, সেটা বাক্যে ব্যবহার হোক আর বাক্যে ব্যবহার না হোক, সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো যদি বিভক্তি যুক্ত থাকে, দ্বিতীয়া বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত, দ্বিতীয় বিভক্তি থেকে যদি সপ্তমী বিভক্তি পর্যন্ত যে কোনো একটা যদি যুক্ত থাকে, তাহলে সেটা হবে পদের দ্বিরুক্তি। আর যদি যুক্ত না থাকে তাহলে সেটা হবে শব্দ দ্বিরুক্তি। যেমন আমি বলছি লাল লাল ফুলে, লাল লাল ফুলে বাগান ভরেছে, বাগান ভরেছে, লাল লাল ফুলে বাগান ভরেছে। আরেকটা কথা বললাম, ফুলে ফুলে বাগান ভরেছে, ফুলে ফুলে বাগান ভরেছে। লক্ষ্য করো, একটা বলছি লাল লাল ফুলে বাগান ভরেছে, একটা বলছি ফুলে ফুলে বাগান ভরেছে। দেখো, লাল লাল আর হলো ফুলে ফুলে, শব্দটি দুইটার দিকে একটু দেখো। এটা হচ্ছে মূল শব্দটাই হলো লাল, লাল লাল, অর্থাৎ এই জায়গাতে কোনো বিভক্তি যুক্ত নাই, সেটা বাক্যে যুক্ত আছে, কিন্তু এটা কি বিভক্তি যুক্ত নেই। এই বিভক্তি যুক্ত না থাকার কারণে, বিভক্তি যুক্ত না থাকার কারণে সেটা হবে আমাদের শব্দ দ্বিরুক্তি বা দ্বিরুক্ত। আর এই জায়গাতে দেখো মূল শব্দটা হলো ফুল, এই ফুলের সাথে যুক্ত আছে এই বিভক্তি, অর্থাৎ বাক্যে ব্যবহার হয়েছে এবং বিভক্তিও আছে। সুতরাং এইটা হবে আমাদের পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। বুঝছি না বুঝি না একটু কমেন্ট করি, এতটুকু কি বুঝাচ্ছি একটু কমেন্ট করি, একটু দ্রুত কমেন্ট করি এতটুকু বুঝেছি কিনা।
আচ্ছা, তাহলে মূল কথাটা হলো বিভক্তি যুক্ত হলেই সেটা পদের দ্বিরুক্ত হবে, আর বিভক্তি যুক্ত না হলে সেটা পদের দ্বিরুক্ত হবে না। ওকে, আর দ্বিরুক্ত শব্দ অর্থ কি? একটা শব্দ দুইবার ব্যবহার হবে। ওকে, এবার আসুন। বলছি ভাত, ভাত। বলছি ডাল, ডাল। বলতো এটা কি ধরনের দ্বিরুক্ত শব্দ? এটা কি ধরনের দ্বিরুক্ত শব্দ বলো? এটা কোন প্রকারের মধ্যে পড়ে? দ্বিরুক্তি শব্দ, মানে শব্দ দ্বিরুক্তি, পদ দ্বিরুক্তি, না অনুকার দ্বিরুক্তি? একটু ফার্স্ট কমেন্ট করো যে এই দুটো আসলে কি দ্বিরুক্তির মধ্যে পড়ে। শব্দ, পদ, অনুকার। শব্দ দ্বিরুক্তি, গুড। দেখো, তাহলে একই শব্দ দুইবার রিপিট হয়েছে, এই জন্য এটা শব্দ দ্বিরুক্তি। আচ্ছা, আমি এবার মুছে দিলাম। দেখো, আমি ভাত, ভাত না লিখে লিখলাম ভাত টাত। আমি ডাল, ডাল না লিখে আমি লিখলাম ডাল টাল। তাহলে এইটা কি দ্বিরুক্ত শব্দ হবে না? দেখো, আগেরটা কিন্তু সেম শব্দ ছিল, সেম শব্দ, দুইটাই সেম ছিল। কিন্তু এবার দেখো প্রথম বর্ণের পরিবর্তন হয়েছে, প্রথম বর্ণের পরিবর্তন, অর্থাৎ একই শব্দ দুইবার রিপিট হয়ে দ্বিরুক্ত শব্দ হবে, ব্যাপারটা এরকম না। কিঞ্চিত পরিবর্তন সাধন হয়েও দ্বিরুক্ত শব্দ হতে পারে। যেমন আমরা লিখলাম ভাত টাত, ডাল টাল, ঠিক আছে? এরকম আমি আরো লিখতে পারি। বলছি যে আয় ব্যয়। বলছি আমি আচ্ছা কিচির মিচির না দিন। বলছি আমি ছোট বড়, ছোট বড়। বলছি আমি রাত দিন। বলছি আমি হাট বাজার। বলছি আমি ধন দৌলত। লক্ষ্য করো, এই শব্দগুলো দেখো একটি আরেকটির সাথে মিল নেই, একটি আরেকটির সাথে মিল নেই, ঠিক আছে? একটি আরেকটির সাথে মিল নেই। আচ্ছা, আয় ব্যয়, আয়ের বিপরীত ব্যয়, ছোটর বিপরীত বড়, রাতের বিপরীত দিন, হাটের সমার্থক শব্দ বাজার, হাট বাজার একই শব্দ, ধন দৌলত একই শব্দ। অর্থাৎ সমার্থক শব্দেও দ্বিরুক্ত হতে পারে, আবার বিপরীত শব্দেও, শব্দযোগেও দ্বিরুক্ত শব্দ হতে পারে, ঠিক আছে? আবার প্রথম বর্ণের, অর্থাৎ দুইটা শব্দের মধ্যে কিঞ্চিত পরিবর্তন হয়েও দ্বিরুক্ত শব্দ হতে পারে। কিঞ্চিত পরিবর্তন, কিঞ্চিত পরিবর্তন হয়ে দ্বিরুক্ত শব্দ হতে পারে। যখন কিঞ্চিত পরিবর্তন হয়ে দ্বিরুক্ত শব্দ হয় তখন সেটাকে বলা হয় যুগ্ম রীতিতে দ্বিরুক্ত। কি রীতিতে? যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, আমি আরেকটা উদাহরণ টানছি। বলছি হাতে হাতে দিয়ে দাও, হাতে হাতে। তাহলে এই যে হাতে হাতে বললাম, তাহলে দেখো একই, এবার দেখো মূল শব্দটা হাত, এর সাথে যুক্ত আছে কি এ বিভক্তি, তার মানে এটা শব্দ বিভক্তি না, এটা হলো পদের বিভক্তি। এবার দেখো দুইটাই কিন্তু সেম, হাতে হাতে, অর্থাৎ একই শব্দ দুইবার ব্যবহার হলো। আচ্ছা, আমি যদি এবার একই শব্দ একটু চেঞ্জ করে দিই, বলছি হাতে নাতে, হাতে নাতে, হাতে হাতে থেকে হয়ে গেল হাতে নাতে। তাহলে এই যে দেখো প্রথম বর্ণের কিঞ্চিত পরিবর্তন, এই পরিবর্তন হয়ে যে দ্বিরুক্তি পদটা, যে পদের দ্বিরুক্তি হইল, এটাকে বলা হয় যুগ্ম রীতিতে দ্বিরুক্ত। কোন রীতিতে? যুগ্ম রীতিতে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের যে একটি থেকে আরেকটি কিঞ্চিত পরিবর্তন সাধন হয়েও
যে দ্বিরুক্ত মানে কিঞ্চিত পরিবর্তন সাধন হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করে, তখন যে দ্বিরুক্ত শব্দ গঠন হয় সেটাকে বলা হয় যুগ্ম রীতিতে দ্বিরুক্ত। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ। বুঝছি না বুঝি নাই? বুঝছি সবাই? সবাইকে বুঝছি? আচ্ছা, তাহলে আমরা শব্দ দ্বিরুক্তি দেখলাম, পদের দ্বিরুক্তি দেখলাম এবং যুগ্ম রীতিতে দ্বিরুক্তটা দেখলাম, এই দুইটা দেখলাম। আচ্ছা, এবারে আমরা আরেকটা দ্বিরুক্ত শব্দ দেখব, সেটা হলো অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। অনুকার, অনুকারটা কি জিনিস? অনুকারটা হলো এমন কিছু ধ্বনি, ঠিক আছে, এমন কিছু ধ্বনি বা এমন কিছু সাউন্ড বা আওয়াজ, এমন কিছু সাউন্ড বা আওয়াজ যেগুলো আমরা শুনি কিন্তু অবিকল, অর্থাৎ ওই রকমই আমরা উচ্চারণ করতে পারি না, মানে হুবহু আমরা সেরকম উচ্চারণ করতে পারি না। ঠিক আছে, যেমন কুকুর, বলছি কি কুকুর ডাকে ঘেউ ঘেউ, কাউয়া ডাকে কা কা, কোকিল ডাকে কুহু কুহু, তাই না? কোকিল ডাকে কুহু কুহু। তাহলে এই যে এই টাইপের যে শব্দগুলো আমি লিখছি, এগুলো কিন্তু একেবারে কুকুর যে ঘেউ ঘেউই ডাকে, বা বৃষ্টি পড়লে যে টিপ টিপ শব্দ হয়, টিপ টিপ, আমরা বলছি টিপ টিপ বৃষ্টি পড়ছে। আচ্ছা, টিপ টিপ করে পড়ে কি টিপ টিপ সাউন্ড হয়? টিপ টিপ সাউন্ড হয় না। অর্থাৎ আমরা যে আওয়াজটা হয়, হ্যাঁ এগুলো যুগ্ম রীতিতে, যে আওয়াজটা হয় সে আওয়াজটা আসলে আমরা অবিকল ওই রকম লিখতে পারি না। তো সেগুলোর আমরা একটা রূপ দেওয়ার চেষ্টা করি, একটা রূপ দেওয়ার চেষ্টা করি, যে রূপটাকে বলা হচ্ছে কি অনুকার। এগুলো অব্যয় শব্দ। কি শব্দ? অব্যয় শব্দ। অর্থাৎ আমি আবারও রিপিট করছি, আমাদের কাছে বা আমাদের সমাজে এমন কিছু শব্দ আছে, এমন কিছু আওয়াজ আছে যে আওয়াজগুলো আমরা অবিকল উচ্চারণ করতে পারি না বা অবিকল ওইভাবে লিখতে পারি না। যেমন বলছে মানুষ কান্না করে ভেউ ভেউ করে। মানুষ কাঁদে কিভাবে? মানুষ যে কাঁদে, কান্না করে, তখন আওয়াজ নাকি ভেউ ভেউ হয়। আচ্ছা, মানুষ যখন কাঁদে তখন কি আওয়াজটা ভেউ ভেউ হয়? না, ভেউ ভেউ হয় না। কিন্তু আমরা বলছি কি, আমরা প্রকাশ করছি ভেউ ভেউ শব্দ দিয়ে। তাহলে এই যে এই টাইপের যেগুলো আছে, অর্থাৎ আমরা প্রকাশ করি বা আমরা বলি কিছু শব্দ ব্যবহার করে, সেই শব্দটা আসলে সাউন্ড দেয় না, অর্থাৎ আমরা একটা কাল্পনিক রূপ দেওয়ার চেষ্টা করি, সেই রূপটাই হলো কি অনুকার বা ধনাত্মক অব্যয়। এগুলো চার ধরনের হয়ে থাকে। কয় ধরনের? চার ধরনের হয়ে থাকে। যেমন আমি লিখছি চার ধরন কি কি। একটা হলো ব্যক্তির অনুকার, ব্যক্তি। আরেকটা হলো বস্তু। আরেকটি হলো জন্তু বা প্রাণী। একটা হচ্ছে জন্তু বা প্রাণী, প্রাণীর অনুকার। আচ্ছা, ওকে। 4 নম্বরটা হলো কাল্পনিক শব্দ। কি শব্দ? কাল্পনিক শব্দ। লক্ষ্য করো, আমি এই জায়গাতে চারটা লিখেছি, চারটা শব্দ লিখেছি যে চার ধরনের অনুকার হয়। যেমন এমন কিছু শব্দ আছে যেগুলো ব্যক্তি থেকে আসে, ব্যক্তি থেকে যেগুলো আসে সেগুলো আমরা আহ উচ্চারণ করতে পারি না, সেগুলোকে আমরা কিছু শব্দ দিয়ে রূপায়িত করি। যেমন দেখো, বলছি ভেউ ভেউ, বলছে কি ভেউ ভেউ, ভেউ ভেউ করে নাকি মানুষ কাঁদে। আচ্ছা, মানুষ যখন কান্না করে তখন কি শব্দটা ভেউ ভেউ এরকম হয়? না, এরকম হয় না, কিন্তু আমরা প্রকাশ করছি সেই শব্দটাকে, অর্থাৎ সেই শব্দের সঠিক আমরা উচ্চারণ করতে পারছি না, যে কারণে আমরা প্রকাশ করছি এই শব্দটা দ্বারা, ভেউ ভেউ।
বা আরেকটা শব্দ লিখলাম হি হি, হি হি। এই হিহিটা কি? হিহিটা হলো হাসার শব্দ। আচ্ছা, আমরা যখন হাসি তখন কি সাউন্ড হয়? হি 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 সাউন্ড হয় কি? না, এরকম সাউন্ড হয় না, কিন্তু আমরা প্রকাশ করছি, অর্থাৎ সেই সাউন্ডকে আমরা প্রকাশ করতে পারি না, যেভাবে সাউন্ড হয় সেভাবে আমরা প্রকাশ করতে পারি না। এই জন্য আমরা কিছু কাল্পনিক শব্দ ব্যবহার করি, ঠিক আছে? সেটাই হলো অনুকার। যেমন শব্দ লিখছি ট্যাটা, ট্যা ট্যা। লক্ষ্য করো, এই যে ট্যাটা, ট্যাটা মানে কি? ট্যাটা হইল যখন আমরা একেবারে আস্তে আস্তে মানে কথা বলি, ফিস ফিস করে যখন কথা বলি তখন একটা সাউন্ড হয়, সেই সাউন্ডকে বলা হচ্ছে ট্যাটা। অর্থাৎ সেই সময় যে সাউন্ড হয় সেটা কি আওয়াজ কি হয়? ট্যাটা আওয়াজ হয় কি? না, ট্যাটা আওয়াজ হয় না। তাহলে এটা হচ্ছে আমরা প্রকাশ করছি। বা আমরা যখন কাশি তখন কি উচ্চারণ হয় খক খক, এরকম উচ্চারণ হয় কি? না, এরকম আসলে উচ্চারণ হয় না, কিন্তু আমরা এই উচ্চারণটাই করছি যে খক খক করে কাশি। তাহলে এই যে দেখো যে শব্দগুলো লিখেছি, এই শব্দগুলো কিন্তু একটাও স্বাভাবিক এইরকম উচ্চারণ হয় না, কিন্তু আমরা কিছু আওয়াজকে এই শব্দগুলো দিয়ে রূপ দিচ্ছি। এটা হচ্ছে ব্যক্তির আওয়াজ। এরপরে দেখো বস্তুর আওয়াজ। বস্তুর আওয়াজটা কি বলছে? ঘচ ঘচ, ঘচ ঘচ। অর্থাৎ ধান যে কাটা হয় সে সময় একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকে আমরা প্রকাশ করছি ঘচ ঘচ, ঠিক আছে? অর্থাৎ এভাবে কিন্তু আসলে আওয়াজ হয় না। আচ্ছা, এরপরে দেখো যখন গাছ ভেঙে পড়ে তখন একটা শব্দ হয়, সেই শব্দটা কি মর্মর শব্দ হয়? না, কিন্তু সেই শব্দটাকে আমরা মর্মর দিয়ে প্রকাশ করছি। বা আমি যদি আমরা যদি আরেকটা শব্দ লিখছি ঝমঝম। আচ্ছা, যখন বৃষ্টি হয়, যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন কি ঝমঝম শব্দ হয়? না, তখন কিন্তু ঝমঝম শব্দ হয় না, ঝমঝম এরকম কিন্তু শব্দ হয় না। টিনের চালে এক ধরনের শব্দ হয়, ওই ছাদে এক ধরনের শব্দ হয়, পুকুরে এক ধরনের শব্দ হয়, বিভিন্ন ধরনের, কিন্তু আমরা প্রকাশ করছি কি ঝমঝম দিয়ে। অর্থাৎ ঝমঝম এই শব্দটি আমরা সেই বৃষ্টির বিষয়টা আমরা প্রকাশ করছি আর কি। বা বলছি হু হু করে বাতাস বইছে, হু হু করে। দেখো বাতাস যখন বয় তখন কি হু হু করে? হু হু করে কি? না, হু হু করে না। অর্থাৎ আমরা এই হু হু শব্দ দিয়ে বুঝাচ্ছি, অর্থাৎ এগুলো হচ্ছে বস্তুর আওয়াজ। বা জীবজন্তুর আওয়াজ, মানে প্রাণীর আওয়াজ যেটা বলছি, যেমন বলছি ঘেউ ঘেউ। আচ্ছা, ঘেউ ঘেউ করে কি কুকুর ডাকে? কুকুর যখন ডাকে তখন কি ঘেউ ঘেউ হয়? ওই একই কথা, রিমঝিম ঝমঝম একই বিষয়, বৃষ্টিকে বোঝায় আর কি। আচ্ছা, ঘেউ ঘেউ। বা বলছি কি মেউ মেউ, বিড়াল যে ডাকে, মিউ মিউ কি শব্দ হয়? না, মিউ মিউ শব্দ হয় না, আমরা বলছি সেটা প্রকাশ করছি মিউ মিউ দিয়ে। বা কাক যখন ডাকে তখন কি শব্দ হয়? কা কা। আচ্ছা, কাক কি যেটা বলে সেটা কি এরকম কা কা? না, এরকম না, অর্থাৎ সে তার মতো ডাকে, আমরা সেই শব্দটাকে রূপ দিলাম কি কাকা। আচ্ছা, এরপরে আসো, এই যে এক দুই তিন, যে তিনটা আমরা দেখলাম, এই তিনটা প্রত্যেকটার কি একটা সাউন্ড আছে, সাউন্ড হয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলোর কোনো সাউন্ড হয় না, কোনো আওয়াজ হয় না, কিন্তু আমরা সেগুলো অনুভব করতে পারি, যে কারণে সেটাকে বলা হয় অনুভূতিজাত কাল্পনিক শব্দ। অনুভূতিজাত কাল্পনিক শব্দ, ঠিক আছে? অনুভূতিজাত কাল্পনিক শব্দ। যেমন আমরা লিখছি খা খা, মানে বাড়িটা খা খা করছে, কেউ নাই, অর্থাৎ বাড়িটা শূন্য। তাহলে দেখো তো এটা কি কোনো সাউন্ড হয়? কোনো সাউন্ড হয় না। এটা আমরা আমাদের মনের অনুভূতি প্রকাশ করছি খা খা। বা বলছে ঠা ঠা রোদ পড়ছে, কি রোদ পড়ছে? ঠা ঠা। তাহলে যে ঠা ঠা, এই ঠা ঠা দিয়ে দিয়ে রোদকে বোঝায়। এখানে কি কোনো সাউন্ড হয়? কোনো সাউন্ড হয় না। বা যখন কুটকুট, দেখো কুটকুট বলছে, কুটকুট যখন পিঁপড়াতে কামড় দেয় বা কোনো কিছুতে কামড় দেয়, ঠিক আছে, কামড় লাগার মতো হয়, তখন আমরা অনুভব করি যে কুট করে কামড় দিল। আসলে যে কুটকুট বলি, এইটা দিয়ে কি কোনো সাউন্ড হয়? না, এসবে আসলে কোনো সাউন্ড হয় না। এর সাউন্ড হয় না, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কাল্পনিক শব্দ। অর্থাৎ আমাদের অনুভূতিজাত কিছু শব্দ আছে যেগুলো আমরা অনুভব করতে পারি, কোনো ব্যঞ্জনা নেই, কোনো সাউন্ড নেই, সেটাই হলো আমাদের কাল্পনিক শব্দ, ঠিক আছে? এই চার ধরনের অনুকার বা ধনাত্মক অব্যয় পাওয়া যায়। অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি শব্দ পাওয়া যায়, অর্থাৎ এগুলো দুইবার বসেছে, ঠিক আছে? আমরা কি এতটুকু বুঝেছি সবাই? এতটুকু কি আমরা বুঝেছি সবাই? একটু কমেন্ট করে, এতটুকু কি সবাই বুঝেছি?
আচ্ছা, এরপরে আসি। দেখো, পাখি যে ডাকে শব্দ হয় কি কিচির কিচির নাকি? কিচির কিচির নাকি? কিচির কিচির না? না, কিচির কিচির শব্দ হয় না। শব্দটা মূলত হয় কিচির মিচির। শব্দটা কি হয়? কিচির মিচির। দেখো তো, এই যে কিচির মিচির শব্দ, দেখো কিচির মিচির, দেখো তো এখানে ক ছিল প্রথম বর্ণ, এখানে প্রথম বর্ণটা ম। অর্থাৎ এই যে ক, এই মানে এই পাশে ছিল ক, এই বর্ণটা ছিল ক, এই বর্ণটা ম। দেখো, প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের একটু পরিবর্তন হয়েছে না? কিঞ্চিত পরিবর্তন হলো না? কিঞ্চিত পরিবর্তন হলো না? পরিবর্তন সাধন হলো। এই জন্য এটাকে বলবো যুগ্ম রীতিতে অনুকার দ্বিরুক্তি। কোন রীতিতে? যুগ্ম রীতিতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যুগ্ম রীতিতে অনুকার। ওকে, এটা হচ্ছে আমাদের যুগ্ম রীতিতে অনুকার। অর্থাৎ আমি আবারও একটু রিপিট করি। মনে রাখবে, যুগ্ম রীতিতে দ্বিরুক্তিটা কি? যুগ্ম রীতিতে দ্বিরুক্তটা হইলো, দ্বিরুক্ত শব্দ দুইটা না? বলছি দেখো, কি বলা যেতে পারে? লিখছি টপ টপ। এটা কি? এটা হলো দ্বিরুক্ত শব্দ, মানে অনুকার দ্বিরুক্তি। বললাম টপাটপ। দেখো তো, প্রথমটা দ্বিতীয়টা একটু পরিবর্তন হয়েছে? একটু পরিবর্তন হয়েছে কি? পরিবর্তন হয়েছে? দেখো তো, শব্দ ছিল টপ টপ, দুইটা সেম ছিল, অর্থাৎ এটা হলো দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। পরেরটা দেখো টপা টপ, দেখো তো এটাতে আকার আছে, এটাতে আকার নাই, অর্থাৎ কিঞ্চিত পরিবর্তন। মনে রাখবে, এইটা এবং এইটা দুইটা যদি আলাদা হয়ে যায়, অর্থাৎ পরিবর্তিত হয়, পরিবর্তন হয়, আকার আসুক বা যাই আসুক, আমরা বলবো যে দুইটা অংশের মধ্যে দুইটাই যদি আলাদা হয়, অর্থাৎ একটু যদি পরিবর্তন হয়, একটু পরিবর্তন বা বেশি পরিবর্তন, যতটুকুই পরিবর্তন হবে, আমরা সেটাকে বলবো, সরাসরি সেটাকে বলে ফেলবো যুগ্ম রীতিতে দ্বিরুক্ত। কি রীতিতে? যুগ্ম রীতিতে। যেমন দেখো, একটু আগে বলছিলাম আয় ব্যয়, লক্ষ্য করো তো, আয় ব্যয়, দেখো তো, আয় একটা শব্দ, ব্যয় একটা শব্দ, দুইটাই কিন্তু আলাদা, দুইটাই আলাদা। সুতরাং এটা হবে কি? এটা হবে যুগ্ম রীতিতে দ্বিরুক্ত। বা বলছি কি আমি, বলছি ছোট বড়। ছোট বড়, দেখো তো, একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, আমি বিষয়টা ক্লিয়ার করি, তখন বিষয়টা ক্লিয়ার করি নাই, বিষয়টা ক্লিয়ার হও। দেখো, এইটা একটা, এইটা একটা, দুইটাই কিন্তু আলাদা। যখন দুইটাই আলাদা হবে, দুইটাই যখন আলাদা হবে, কিঞ্চিত পরিবর্তন হোক আর আলাদা হোক, সেটাকে বলবো আমরা যুগ্ম রীতিতে। কি রীতিতে? যুগ্ম রীতিতে। সেটা যদি আমাদের মানে যদি শব্দ দ্বিরুক্তি হয় তাহলে বলবো যুগ্ম রীতিতে শব্দ দ্বিরুক্তি, যদি পদের দ্বিরুক্তি হয় বলবো যুগ্ম রীতিতে পদের দ্বিরুক্তি, বা যদি অনুকার দ্বিরুক্তি হয় তাহলে বলবো যুগ্ম রীতিতে অনুকার দ্বিরুক্তি। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে, আমরা ক্লাসটি দ্রুত শেষ করব, ঠিক আছে? আমরা কি এতটুকু বুঝেছি? আমরা কি এতটুকু বুঝেছি? মনে হয় বুঝেছি। আমি বলতে চাচ্ছি যে একই রকম হলে সেটাকে আমরা বলবো দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ পদের দ্বিরুক্তি হতে পারে, শব্দ দ্বিরুক্তি হতে পারে, অনুকার দ্বিরুক্তি হতে পারে, যে কোনো দ্বিরুক্তি হতে পারে, সেটা একই শব্দ হবে। আর যখন যুগ্ম রীতিতে হবে তখন দুইটা আলাদা হয়ে যাবে। এটা হলো। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, এখানে পদের ব্যবহার লক্ষ্য করো, লক্ষ্য করো, দ্বিরুক্ত শব্দের ব্যবহার। বলছি রাশি রাশি ধান, দেখো, রাশি রাশি ধান, রাশি রাশি ধন, ধামা ধামা ধান, লক্ষ্য করো, রাশি রাশি, রাশি রাশি ধান বলতে কি বোঝায়? অনেক বোঝায়। ধামা ধামা ধান বলতে অনেক বোঝায়, অর্থাৎ এটা আধিক্য বোঝায়। ঠিক আছে? আচ্ছা, দুই নম্বরটা দেখো, এগুলো কিন্তু বিশেষ্য, দুইটাই বিশেষ্য পদ, ঠিক আছে? এখানে লেখা আছে বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার। আচ্ছা, এরপর দেখো সামান্যতা বোঝাতে, কবি কবির চেহারা, জ্বর জ্বর বোধ করছে, দেখো এখানে আমার কিন্তু পুরোপুরি জ্বর হয়নি, আমি অনুভব করছি জ্বর জ্বর। কবি কবির চেহারা মানে চেহারাটা কবি কবি, অর্থাৎ সে কবি হয়নি, অর্থাৎ এটা কি? সামান্যতা বোঝায়। আচ্ছা, এরপর দেখো ধারাবাহিকতা, বলছে দিন দিন রোগা হয়ে যাচ্ছ, বা তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছো, এই যে দেখো বাড়ি বাড়ি, ঠিক আছে, বাড়ি বাড়ি, অর্থাৎ একটা বাড়ির পরে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ির পরে আরেকটা বাড়ি, এটা কি? এটা হচ্ছে ধারাবাহিকতা বোঝা, ঠিক আছে? তাহলে এখানে দ্বিরুক্তিটা কোন অর্থে বসছে? ধারাবাহিকতা অর্থে বসছে।
তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, মিলা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, এটা দিন দিন অর্থাৎ ধারাবাহিকতা বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে দেখো বলছে ক্রিয়া বিশেষণ যুগে। ক্রিয়া বিশেষণ দেখো, এই যে যায়, কিভাবে যায়? ধীরে ধীরে যায়, অর্থাৎ ক্রিয়াপদকে বিশেষায়িত করছে। আচ্ছা, বলছে চায়, কিভাবে চায়? ফিরে ফিরে চায়, অর্থাৎ এই যে চায় ক্রিয়াপদ, এই চায় ক্রিয়াপদকে বিশেষায়িত করছে কি? এই দুইটা পদ, এই জন্য এটাকে বলছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ এখানে দ্বিরুক্তিটা যুক্ত হয়েছে বা দ্বিরুক্তিটার ব্যবহার হয়েছে ক্রিয়া বিশেষণ মানে হিসেবে, অর্থাৎ ক্রিয়াপদকে বিশেষায়িত করছে। আচ্ছা, এরপরে 5 নম্বরটা দেখো, বলছে যে তার সঙ্গী সাথী নেই। দেখো, সঙ্গী বলতে যা বোঝায়, সাথী বলতেও তা বোঝায়। অনুরূপ, অনুরূপ বা সমার্থক শব্দ। কি শব্দ? সমার্থক শব্দ, অর্থাৎ সমার্থক শব্দ যোগে এখানে বিরক্ত হয়েছে, অর্থাৎ এটা সমার্থক অর্থ বোঝায়, এই জন্য অনুরূপ কিছু বোঝাতে। 6 নম্বরটা দেখো, বলছে ও দাদা দাদা বলে কাঁদছে বা ও মা মা করে কাঁদছে, জেনেই থাক না কেন। তাহলে এই যে দাদা দাদা করে কাঁদছে, মা মা করে কাঁদছে, এটা কি বোঝায়? এটা আগ্রহ বোঝায়, আগ্রহ। তাহলে এখানে দ্বিরুক্তটার ব্যবহার হয়েছে কি অর্থে? আগ্রহ অর্থে। ওকে, এরপরে দেখো বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার। সামান্যতা বোঝাতে, সামান্যতা বোঝাতে কি বোঝায়? উড়ু উড়ু ভাব। কি ভাব? উড়ু উড়ু ভাবটা কেমন? উড়ু উড়ু মানে সে উড়তে পারে না, মানে এমন একটা ভাব দেখাচ্ছে, মানে আহ নতুন কিছু পেয়েছে হয়তো, যে জন্য তার ভাবটা কি মনে হচ্ছে উড়ে বেড়াচ্ছে, মানে মাটিতে তার পা পড়ছে না, আকাশের দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ব্যাপারটা এরকম। এই জন্য বলছে উড়ু উড়ু ভাব, পচা পচা গন্ধ, কালো কালো চেহারা, মানে চেহারাটা একবারে কালো না, নিগ্রোদের মতো কালো না, মানে কালো 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 মনে হচ্ছে, অর্থাৎ এটা সামান্যতা বোঝায়। এরপরে দেখো আধিক্য বোঝাতে ভালো ভালো আম। ভালো ভালো আম মানে কি? অনেকগুলো আম, এটা আধিক্য বোঝায়। ছোট ছোট ডাল, অনেকগুলো ডাল, অর্থাৎ এটাকে আধিক্য বোঝায়। সুন্দর সুন্দর ফুল, ফুলটা কি সুন্দর, তাহলে অনেক ফুলকে বোঝায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আধিক্য বোঝায়। ওকে, এরপরে দেখো তীব্রতা বা সঠিকতা বোঝায়। কেমন? গরম গরম জিলাপি, গরম গরম কোন অর্থে বসেছে? তীব্রতা বা সঠিকতা অর্থে। নরম নরম হাত কোন অর্থে বসেছে? তীব্রতা বা সঠিকতা অর্থে। তাহলে এই জায়গাতে দেখো, এই যে বিশেষণ পদগুলো বিরুক্ত শব্দ হয়েছে, কোনটা সামান্যতা বোঝালো, কোনটা আধিক্য বোঝালো, কোনটা তীব্রতা বোঝালো। ওকে, এরপরে আসো সর্বনাম পদের বিরক্তি। সর্বনাম পদ বলছে কি? কে কে এলো, মানে অনেকে আসছে, এজন্য বলছে কে কে আসছে। বা কেউ কেউ বলে, মানে অনেকেই বলে, অর্থাৎ এটা কি বহুবচন বা আধিক্য বোঝায়। তাহলে এটা বহুবচন বা আধিক্য বোঝাতে বিরক্ত শব্দের ব্যবহার হয়েছে, এটা সর্বনাম পদ। ওকে, এরপরে আসো ক্রিয়া বিশেষণ যোগে। ক্রিয়া বিশেষণ পদের বিরক্তি। ক্রিয়া বিশেষণ লক্ষ্য করো, বলছে যে ক্রিয়া বিশেষণ পদের মানে শব্দটা হবে মানে ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়াপদটা বিশেষ মানে ক্রিয়াপদটা নিরুক্ত শব্দ হিসেবে যুক্ত হয়েছে। যেমন দেখো, বলছে এদিকে রোগীর যায় যায় অবস্থা। রোগীর অবস্থাটা কেমন? রোগীর অবস্থা হলো যায় যায় অবস্থা, তাহলে এই যে যায় যায়, এটা কি অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এটা হলো বিশেষণ, অর্থাৎ এই যায় যায় ক্রিয়াপদ এখানে বিশেষণ হিসেবে বসেছে। আচ্ছা, এরপরে দেখো, বলছে এত খাই খাই করা ভালো না। খাই খাই, খাই খাইটা কি? খাই খাইটা হলো দ্বিরুক্ত শব্দ, এটা হচ্ছে ক্রিয়াপদ, দুইটা ক্রিয়াপদ যুক্ত হয়ে এটা আর কি বিশেষণ বোঝাচ্ছে। খাই খাই মানে এটা একটা তার অবস্থা বোঝাচ্ছে। তোমার নেই নেই ভাব গেল না, ভাবটা কি? নেই নেই মানে যখনই জিজ্ঞাসা করো বলে যে নাই নাই নাই। ঠিক আছে? এটা কি? এই যে নেই, এটা হচ্ছে ক্রিয়াপদ। থাকা মানে নেই, সেটা হচ্ছে থাকার বিপরীত না থাকা, সেটা হলো নেই। তাহলে এটা হচ্ছে ক্রিয়াযোগে। ঠিক আছে? ক্রিয়াযোগে বিরক্ত। ওকে, এরপরে আসো স্বল্পকাল স্থায়ী রূপে। যেমন বলছে দেখতে দেখতে ঝড় শুরু হলো, দেখতে দেখতে। তাহলে এই যে দেখতে দেখতে যে কথাটা, এই কথাটা দেখো, লক্ষ্য করো, দুইটা ক্রিয়াপদ, ক্রিয়াপদ দুইটা আমাদের আহ বিরক্ত শব্দ হিসেবে বসেছে। তবে দেখো দেখতে দেখতে ঝড় শুরু হলো, মানে মুহূর্তের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে, এই জন্য এটা স্বল্পকাল স্থায়ী বোঝাতে বিরক্ত শব্দ বসেছে। বা বলতে বলতে ডাক্তার বা আক্তার চলে আসলো আর কি। তাহলে এই যে বলতে বলতে চলে আসছে, তাহলে এটা কি? মুহূর্তের মধ্যে চলে আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্বল্পকাল স্থায়ী বোঝাতে। এবার দেখো পৌনঃপুনিকতা বোঝাতে, অর্থাৎ বারবার, এগেইন এগেইন, বলছে ডেকে ডেকে হয়রান হয়েছে, অর্থাৎ বারবার ডাকছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা বোঝাতে বিরক্ত শব্দ। এরপরে দেখো ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়া বিশেষণটা কি? ক্রিয়াপদকে বিশেষায়িত করে। বলছে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়াপদ, এবং এই যে শোনা,
ঠিক আছে? কিভাবে শুনলো? ঘুমিয়ে ঘুমিয়ে। তাহলে এই যে শোনার অবস্থা বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে এটা ক্রিয়াবাচক বিশেষণ। বলছে দেখে দেখে যাও, কিভাবে যাবে? দেখে দেখে। তাহলে এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ, অর্থাৎ ক্রিয়াপদ বিশেষণের ভূমিকা এখানে রেখেছে। আচ্ছা, এরপরে লাস্ট দেখো অব্যয় দ্বিরুক্তি। অব্যয় দ্বিরুক্তি বোঝাচ্ছে হয়েছে কোনগুলো দেখো। বলছে অনুভূতি বোঝাতে, অনুভূতি অর্থাৎ যেটার কোনো সাউন্ড নেই, অনুভূতি। বলছে ভয়ে গা ছমছম করছে, আচ্ছা এটার কি কোনো সাউন্ড আছে? কোনো সাউন্ড নেই, এজন্য বলছে অনুভূতি বোঝাতে দ্বিরুক্ত শব্দ, অনুভূতি বা ভাব বোঝাতে। বলছে ফোড়াটা টন টন করছে, টন টন, এই যে এটা কি অনুভূতি বোঝাচ্ছে, টন টন, ফোড়া টন টন করছে, কিন্তু এটা তো সাউন্ড হয় না, কোনো সাউন্ড নেই, টন টন করছে। এবার দেখো বিশেষণ বোঝাতে, বলছে পিল সুজে বাতি জ্বলে মিটির মিটির, বাতিটা কিভাবে জ্বলছে? বাতিটা জ্বলছে মিটমিট করে। তো এই যে দেখো অব্যয় পদটা যুক্ত হয়েছে এবং বাতি জ্বলার অবস্থা নির্দেশ করছে, অর্থাৎ এটা বিশেষণ বোঝাতে বসেছে। এবার হচ্ছে ভাবের গভীরতা বোঝাতে, অর্থাৎ গভীর ভাব বোঝাতে। দেখো বলছে তার দুঃখের সময় হাই হাই করে উঠলো, হাই হাই। বলছে সি সি তুমি কি করেছো, বা সি সি তুমি এত খারাপ। তাহলে এই যে হাই হাই, সি সি, এগুলো হলো অব্যয় শব্দ, অনন্যই অব্যয়। এই অব্যয়গুলো দেখো ভাবের গভীরতা মানে কি, ওই যে ইয়ে বোঝায় নিন্দা অর্থে, ঠিক আছে, বা আফসোস অর্থে, যাই হোক এটা হচ্ছে ভিতর থেকে যেটা আসে, ভাবের গভীরতা মানে হৃদয় থেকে যেই মানে অকপটেও মানে হুট করে যেটা, ওটাকে কি বলে, অবচেতন মনে আমরা যেটা বলে ফেলি, সেটা হচ্ছে ভাবের গভীরতা। এইটা ভাবের গভীরতা প্রকাশ করেছে এবং অব্যয় যোগে গঠিত হয়েছে। ওকে, এরপরে 4 নম্বরটা দেখো, বলছে পৌনঃপুনিকতা, অর্থাৎ একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে, সেটাকে বলছে পৌনঃপুনিকতা। সরি, একই শব্দ দুইবার না, মানে বারবার, মানে পুনরায় পুনরায় যেটা ঘটছে সেটা হচ্ছে পৌনঃপুনিকতা। বলছে বারবার সে কেমন গর্জে উঠলো, তাহলে যে বারবার অর্থাৎ একই জিনিস মানে পুনরায় পুনরায় হচ্ছে, রিপিট হচ্ছে, সেটাকে বলা পৌনঃপুনিকতা, অর্থাৎ বারবার সে কেমন গর্জে উঠলো, কিছুক্ষণ পর পর গর্জে ওঠে, এজন্য বলছে বারবার, অর্থাৎ পৌনঃপুনিকতা অর্থে, এগেইন এগেইন। এরপরে 5 নম্বরটা হলো ধ্বনি ব্যঞ্জনা। ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কি, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, ঝিরঝির বাতাস বইছে। দেখো টাপুর টুপুর অর্থাৎ আমাদের যে অনুভূতি, মনের যে অনুভূতি, সে অনুভূতি যেটা দিয়ে ব্যক্ত করছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা। এই জন্য বলছে ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে সেটা কি, সেটা হচ্ছে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বা বলছে কি ঘস ঘস করে ধান কাটছে, টপ টপ করে বৃষ্টি পড়ছে, এগুলোর কোনো আসলে, এগুলো হচ্ছে কাল্পনিক শব্দ, আর কাল্পনিক শব্দ দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলোকে আমরা ধ্বনি ব্যঞ্জনা বা অনুকার দ্বিরুক্তি বলি। তাহলে এই যে এটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে। এই ছিল আমাদের আজকের দ্বিরুক্তি শব্দের আলোচনা। তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে, ঠিক আছে, সবাই নামাজ পড়ো। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। হ্যাঁ, ওকে, আমাদের আজকের আলোচনা এটুকুই। দ্বিরুক্তি শব্দটা খুব ছোট ছিল, 5টার সময় ক্লাসটি শুরু করার কথা ছিল, কিন্তু আসলে সময় সুযোগের অভাবে 5টার সময় শুরু করতে পারিনি, একটু দেরি হয়ে গেছে 15 মিনিট। আচ্ছা, চেয়েছিলাম 35-40 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব, কিন্তু ওইদিকে সময়টা একটু বেশি চলে গেল। তো ঠিক আছে, সবাই বুঝেছি, এবং বই থেকে একটু পড়ে নিব, বই থেকে পড়লে আশা করছি ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা। আমি একটু আলোচনা করে দিলাম, এটা ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিরুক্তি শব্দ থেকে আসে, তোমরা একটু দেখবা, কেমন? আচ্ছা, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।